আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। জুলাই আন্দোলনে রংপুরে শিক্ষার্থী আবু হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য ১০ জুলাই দিন ঠিক করেছেন আদালত। ইতোমধ্যে আটক ৪ জনকে এই মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়ে তাদেরকে আগামী ১০ জুলাই আদালতে হাজির করতে বলা হচ্ছে। একই সাথে পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারি করেছেন ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি তারিখে তাদেরকে নিরাপদ গ্রেফতারের পর আদালতে হাজির করার জন্য আইজিপিকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-এর ২ এবং ৩-এর ৪-এর ১, ২, ৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। এতদিনের আন্দোলনের রাজস্ব আদায় হোঁচট খেয়েছে স্বীকার করে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, সবকিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে সবাই কাজ করবে। দুপুরে এনবিআরের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, গতবারের চেয়ে রাজস্ব আদায় বেশি হবে। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের বিগত কয়েকদিনের আন্দোলনে রাজস্ব আদায় ও ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হয়েছে বলে জানান তিনি। অতীতে রাজস্ব কর্মকর্তারা যেভাবে দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন একইভাবে তারা কাজ করবেন বলে আশ্বস্ত করেন এনবিআর প্রধান। পোর্ট বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে দেশের অনেক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। সরকারি কর্মচারী হয়ে তারা এটা করতে পারেন না। প্রাইভেট প্রতিষ্ঠানের মতো সব বন্ধ করে আন্দোলন করতে পারেন না এনবিআর এর কর্মকর্তারা। এখন স্বচ্ছতার সাথে কাজ করলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। জানান, সরকারের হস্তক্ষেপে নয়, দুদক সব প্রণোদিত হয়েই এনবিআর এর ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। কেউ ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের আলোচনা সভায় তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি ভোটের নামে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল মুখে একটা বলে আর কাজ করে আরেকটা। তিনি বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনকে ইস্যু করে যারা মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে বাধা সৃষ্টি করে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। আজকে অনেকে বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে এমন একটা ভাব দেখতে পাচ্ছি। আজকে যারা বড় বড় কথা বলছে তাদের কার বিরুদ্ধে কি অত্যাচার হয়েছিল স্বৈরাচারী সরকারের সময় হিসাব করো। আমরা অনেক কষ্ট করেছি জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনার মতো আরেকজন শিক্ষিত লোক এনে বসা আছে। বাংলাদেশের ইতিহাসে আপনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আমাদের জন্য উপহার নিয়ে আসছেন, আমরা সেলিউট আপনাকে। আপনার মতো লোককে যেন ষড়যন্ত্রের ফাঁদে কেউ ফেলতে না পারে সেই দিকে দৃষ্টি রেখেই রোজার আগেই নির্বাচনের ব্যবস্থা করুন। দূষণ রোধে পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে সচিবালয়ে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর জন্য বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। বায়ু দূষণ রোধে অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ হবে জানিয়ে তিনি বলেন, পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। নতুন 250টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, ঢাকার আশপাশে নো ব্রিকফিল্ড জোন ঘোষণা করা হবে। চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার। পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। বাংলাদেশ বেস্ট প্রকল্প বলে একটা প্রকল্প আছে, বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বলে একটা প্রকল্প অনুমোদিত হয়েছে
এবং জাইকার একটা প্রকল্প অনুমোদিত হচ্ছে। এই তিনটাতেই আমরা এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য ইনভেস্টমেন্টের ব্যবস্থা রেখেছি। আর্থিক সহযোগিতার চেয়ে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পরিদর্শনের পর এক বক্তব্যে এই তাগিদ দেন তিনি। এ সময় রাষ্ট্রীয় সম্মাননা 21 পদকে প্রাপ্ত অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করেন মাহমুদুর রহমান। ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অর্থ বুঝে নেন সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যেন আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে সেই বিষয়ে জোর তাগিদ দেন তিনি। জুলাই অভ্যুত্থানে জীবন দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করার কৃতজ্ঞতা স্বরূপ নিজের 21 পদকটি জুলাই যোদ্ধাদের উৎসর্গ করেন মাহমুদুর রহমান। একটি জালিম শাসক যতই শক্তিশালী হোক না কেন, যত দীর্ঘ সময় সে ক্ষমতায় থাকুক না কেন, যদি একটি দেশের তরুণ সমাজ প্রাণ ভয় উপেক্ষা করে রাস্তায় নেমে আসতে পারে শুধুমাত্র দেশকে মুক্ত করবার জন্য, জনগণকে মুক্ত করবার জন্য, তাহলে সেই জালিম শাসকের পক্ষে টিকে থাকা সম্ভব হয় না। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।